বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়নের এসএসসি রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। দেখো, টপিকস এর নাম কিন্তু আমি লিখে রেখেছি, লা শাতেলিয়ার নীতি। আর আজকে আমি এই লা শাতেলিয়ার নীতির তিনটা পয়েন্ট আছে, একটা হলো তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব। এই তিনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা তুমি দেখো, আমি এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি, তোমার আজকে লা শাতেলিয়ার নীতি থেকে যে সমস্যাগুলো ছিল, সমস্ত সমস্যা একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বিজ্ঞানী লা শাতেলিয়ার কি বলেছিল, বা লা শাতেলিয়ার নীতিটা কার ক্ষেত্রে প্রযোজ্য? লা শাতেলিয়ার নীতি কিন্তু প্রযোজ্য গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ গ্যাসীয় পদার্থ ছাড়া লা শাতেলিয়ার কিন্তু প্রয়োগ করা যাবে না। তো বিজ্ঞানী লা শাতেলিয়ার বলেছিল যে একটা উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালীন সময় যদি এদের মধ্যে কোনো একটা নিয়ামকের পরিবর্তন করা হয়, তো নিয়ামকগুলো কি কি? হতে পারে চাপ, হতে পারে তাপ, হতে পারে ঘনমাত্রা। এই তিনটার যে কোনো একটির যদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান বামে অথবা ডানে এমন ভাবে ঘুরে যাবে যেন তুমি চাপ, তাপ বা ঘনমাত্রা যে বৃদ্ধি বা হ্রাস করেছিল সেগুলো কি হয়ে যাবে? প্রশমিত হয়ে যাবে। তাহলে আমি সুন্দর করে যদি আর একবার বলতে চাই, তাহলে কিভাবে বলবো? লাস্ট সাতটার কি বলা আছে? বিজ্ঞানী লা শাতলিয়ার বললো যে কোনো একটা উন্মুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যের অবস্থান এমন ভাবে ঘুরে যায় যেন তাপ, চাপ এবং ঘনমাত্রার বৃদ্ধি বা হ্রাস জড়িত ফলাফলটা প্রশমিত হয়, অর্থাৎ নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। তাহলে প্রথম যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হলো তাপমাত্রার প্রভাব। বিজ্ঞানী লা শাতিলিয়ার বলেছিল যে কোন একটা উভমুখী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে অথবা তাপমাত্রা হ্রাস করলে সাম্যের অবস্থান ডানে অথবা বাম দিকে ঘুরে যায়। এই কথাটার অর্থ আসলে কি? দেখো, আমি যদি বলি যে নাইট্রোজেনের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করা হয়, তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এবং এটা যেটা উভমুখী বিক্রিয়া, উভমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। এখন বিক্রিয়া সমতাকরণ করলে কি দেখা যায়? যদি সমতাকরণ করি, তাহলে এখানে যদি 3 দিয়ে দিই আর এখানে 2 দিই, তাহলে আমার পুরো বিক্রিয়া কিন্তু সমতাকরণ হয়ে যায়। এবার দেখো, এই বিক্রিয়ায় 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়, অর্থাৎ ডেল এইচ এর মান কত? ডেল এইচ এর মান 92 কিলো জুল। তার মানে এই বিক্রিয়াটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। যেহেতু ডেল এইচ এর মান ঋণাত্মক, সুতরাং আমরা বলতে পারি যে এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। সো লা শাতলিয়ার কি বলেছিল যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার একটা প্রভাব আছে। দেখো, বিক্রিয়াকে এই পাশে যা আছে তাকে বলবো আমরা বিক্রিয়ক, এবং এই পাশে যা আছে তাকে বলবো আমরা উৎপাদ। এখন এখান থেকে যখন বিক্রিয়া ঘটানো হয়, তখন যে তাপটা উৎপন্ন হবে সেই তাপটা কিন্তু এই পাশে যাচ্ছে। সো তাপ যদি উৎপন্ন হয়, তাহলে তাকে বলবো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। এবং তাপ উৎপাদী বিক্রিয়া মনে রাখতে হবে এটা সম্মুখমুখী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কি হবে? সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া। এবং তাপহারী যদি হয়, তাপহারী বিক্রিয়াটা কি হবে? পশ্চাদমুখী বিক্রিয়া। এটা আমার মাথায় রাখতে হবে যে তাপ উৎপাদী হলে সেটা সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ সাম্যের অবস্থান সামনের দিকে চলে যাবে, এবং তাপহারী বিক্রিয়া সর্বদাই কি? পশ্চাদমুখী হবে, সাম্যের অবস্থান বাম দিকে সরে আসবে। এখন খেয়াল করো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করার সময় আমার 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। সো তাপ উৎপন্ন হচ্ছে এই পাশে, কিন্তু তাপ গিয়ে জমা হচ্ছে কোন পাশে? প্লাস 92 কিলোজুল তাপ উৎপন্ন, এই পাশে কিন্তু তাপটা জমা হচ্ছে। তার মানে যেই পাশে তাপ থাকবে, যে পাশে তাপ থাকবে, ওই পাশটাকে আমি শর্টকাটে মনে রাখবো যে এটা হলো ধনী, আর এরা হলো কি? গরিব। এবার দেখো, আমি ধরে নিলাম যে এই অবস্থায় বিক্রিয়াটা কি আছে? সাম্য অবস্থায় আছে। এই অবস্থায় বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে, এখন যদি আমি এই অবস্থাতে
তাপ প্রয়োগ করি তাহলে সাম্যের অবস্থানটা কোন দিকে ঘুরে যাবে। তুমি খেয়াল করো, আমি একটু আগে বলেছিলাম যে এই পাশে তাপ আছে, তাহলে আমি ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো যে এই পাশটা ধনী আর এই পাশটা হচ্ছে গরিব। তাহলে এই পাশটা হলো আমার ধনী আর এই পাশে কি, এরা হলো গরিব, এরা হলো গরিব। ওকে, এখন দেখো তো, তাপ যদি দিই তাহলে ধনী গ্রহণ করবে না গরিব গ্রহণ করবে? সরি, এই পাশে হবে ধনী, কারণ এদের তাপ আছে, এরা হলো গরিব, এরা হলো গরিব। তাহলে আমি যদি তাপ প্রয়োগ করি, সাম্য অবস্থায় তাপ প্রয়োগ করি, তাহলে নিঃসন্দেহে ধনীরা তাপ গ্রহণ করবে না, টিক্সের মাধ্যমে মনে রাখবো। তাহলে তাপটা আসলে কে গ্রহণ করবে? বিক্রিয়ক গ্রহণ করবে, অর্থাৎ সাম্যের অবস্থান ডান দিক থেকে কোন দিকে ঘুরে যাবে? এখন বাম দিকে ঘুরে যাবে এবং তাপ বৃদ্ধি জড়িত ফলাফলটা কি হবে? প্রশমিত হবে। দেখো, নিঃসন্দেহে এই বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎমুখী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া হবে এবং বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎমুখী বিক্রিয়া, অর্থাৎ সাম্যের অবস্থান ডান থেকে বাম দিকে ঘুরে আসবে। আচ্ছা, তাপ যদি দিলে সাম্যের অবস্থান ডান থেকে বামে ঘুরে আসে, আমি যদি এবার তাপটা অপসারণ করে ফেলি, তাহলে কি হবে? সাম্যের অবস্থান কি হবে? বাম থেকে ডান দিকে যাবে, অর্থাৎ এই বিক্রিয়াটা কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া হবে। কথা কি বোঝাতে পারছি? দেখো, আবার একটু সুন্দর করে মনে রাখার চেষ্টা করো সংক্ষেপে। যে পাশে তাপ থাকবে এ হলো ধনী, যে পাশে তাপ নাই এ হলো গরিব। এখন তুমি খেয়াল করো যে তুমি শীতকালে শীত শীত চলে আসছে, শীত বস্ত্র বিতরণ করবা। এখন শীতের কম্বল যদি নিয়ে যাও, তাহলে ধনীরা কি কম্বল নিবে? ধনীরা কিন্তু কম্বল নিবে না। কারা কম্বল নিবে? গরিবরা কিন্তু কম্বল নেবে। তাহলে তুমি যখন তাপ প্রয়োগ করবা, এই সাম্য অবস্থায় যখন তাপ প্রয়োগ করবা, তখন তাপটা কিন্তু গরিবরা গ্রহণ করবে, কারণ তাদের তাপের পরিমাণটা কম, অর্থাৎ বিক্রিয়ক তাপ গ্রহণ করবে। যদি বিক্রিয়ক তাপটা গ্রহণ করে, তাহলে সাম্যের অবস্থান কোন দিকে আসলো বলতো? ডান থেকে বাম দিকে চলে আসলো, অর্থাৎ বিক্রিয়ার তাপ হারি এবং সেটা পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। এখন তাপ দিলে যদি বাম দিকে আসে, তাপ যদি অপসারণ করি, তাহলে বিক্রিয়াটা কি হবে? ডান দিকে যাবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হবে। এবং সম্মুখমুখী বিক্রিয়াটা কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে খেয়াল করো, যখন তাপ দিচ্ছি, তাপ প্রয়োগের ফলে সাম্যের অবস্থান বাম দিকে এমন ভাবে ঘুরে যাবে যেন এখানে তাপ প্রয়োগ করা হয়েছে সেটা কিন্তু প্রশমিত হয়ে যাবে, তাপ বৃদ্ধি জড়িত ফলাফলটা প্রশমিত হবে। আবার তাপ যখন আমি অপসারণ করব, তখন সাম্যের অবস্থান এইটা বাম ডান দিকে এমন ভাবে ঘুরে যাবে যেন তাপ হ্রাস জনিত ফলাফলটা প্রশমিত হয়। আশা করি এই তাপ বৃদ্ধি জড়িত মানে তাপমাত্রার যে প্রভাবটা আছে লাস্ট 7 ইয়ার, এই নীতিটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এবার যদি আমি বলি 2 নম্বর পয়েন্ট, চাপের প্রভাব। দেখো, চাপের প্রভাব, তাপমাত্রার প্রভাবটা যদি তুমি বুঝে থাকো, তাহলে চাপের প্রভাব কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা। চাপের প্রভাবটাও কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। দেখো, আমি যদি বলি যে নাইট্রোজেন যোগ অক্সিজেন বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি? নাইট্রিক অক্সাইড। তাহলে বিক্রিয়া যদি সমতাকরণ করতে চাই, তাহলে এখানে কি হবে? 2 দিলে কিন্তু আমার পুরো বিক্রিয়াটা সমতাকর হয়ে যাবে। এবার খেয়াল করো, চাপের প্রভাব যখন তুমি একটা বিক্রিয়া দেখবা, সেই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে কি নাই, এটা তুমি কিসের মাধ্যমে বুঝবা? আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার যদি কি থাকে, মোল সংখ্যার যদি একটা ডিফারেন্স থাকে, পার্থক্য থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু চাপের প্রভাব থাকবে। এবার তুমি খেয়াল করে দেখো, এই যে একটা বিক্রিয়া লিখে রেখেছি, এই জায়গাতে নাইট্রোজেন কত আছে? 1 মোল, অক্সিজেন আছে 1 মোল। তাহলে নাইট্রোজেনও 1 মোল, অক্সিজেনও কি বলতো আমার? 1 মোল। উৎপন্ন হয়েছে নাইট্রিক অক্সাইড কত মোল? 2 মোল। এবার দেখো, বিক্রিয়কও 2 মোল, উৎপাদও 2 মোল। এখানে মোল সংখ্যার কোনো ডিফারেন্স আছে? মোল সংখ্যার কোনো পার্থক্য নাই, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব নাই। অনেক সময় পরীক্ষায় কিন্তু এরকম ভাবে একটা বিক্রিয়া দিয়ে বলে যে এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে কিনা ব্যাখ্যা করো। তাহলে দেখো, আমরা চাপের প্রভাব আছে কি নাই সেটা কিভাবে বুঝবো? উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে আমি বুঝে নিব যে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই। এবার তুমি খেয়াল করো, আমি যদি পূর্বের বিক্রিয়াটা লিখে ফেলি যে নাইট্রোজেন যোগ হাইড্রোজেন
বিক্রিয়া করলে উৎপন্ন হবে হচ্ছে কি অ্যামোনিয়া। তাহলে এখানে 2 দিয়ে দিলে 6 অণু, এখানে 2 দিলে কিন্তু আমার পুরো বিক্রিয়া সমাধান হয়ে গেল। এখানে তুমি খেয়াল করে দেখো যে নাইট্রোজেন কত মোল। নাইট্রোজেন আমার 1 মোল, বাট হাইড্রোজেন, সরি, এখানে হাইড্রোজেন কত মোল? হাইড্রোজেন আমার 3 মোল। তাহলে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, 4 মোল বিক্রিয়া করে 2 মোল কি তৈরি করে বলতো? 2 মোল তৈরি করে অ্যামোনিয়া। এবার দেখো উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যার কি পার্থক্য আছে? আছে। বলে উৎপাদ কত মোল? উৎপাদ আমার 4 মোল। উৎপাদ হলো 4 মোল। আর বিক্রিয়ক আমার 2 মোল। তাহলে ডিফারেন্স করলে কিন্তু 2 মোল পাওয়া যাচ্ছে। অর্থাৎ উৎপাদ এবং বিক্রিয়কের মধ্যে যখন মোল সংখ্যার পার্থক্য থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমার চাপের প্রভাব থাকবে। তাহলে আমি বলতে পারি যে এই বিক্রিয়ায় কি আছে? একটা চাপের প্রভাব কিন্তু রয়েছে। এবার দেখো আমি ধরে নিলাম যে বিক্রিয়াটা এখন সাম্যাবস্থায় আছে। এখন সাম্যাবস্থায় যদি আমি চাপ প্রয়োগ করি, তাহলে এই বিক্রিয়ায় কি কোনো পরিবর্তন ঘটবে? না, অবশ্যই পরিবর্তন ঘটবে। কি ধরনের পরিবর্তন ঘটবে? আমি কিন্তু এর আগে বলেছিলাম, ঠিক আগের মতোই আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। দেখো এখানে বিক্রিয়ক আছে কত মোল? 4 মোল। তাহলে এরা আছে 4 মোল, এখানে আছে 2 মোল। যাদের মোল সংখ্যা বেশি হবে তারা ধনী। তাহলে এই পাঁচটা কি বলতো? এই পাঁচটা ধনী, আর এই পাঁচটা কি বলতো? গরিব। এবার বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, তুমি এখন কি প্রয়োগ করবা? চাপ প্রয়োগ করবে। এখানে কি প্রয়োগ করবা? চাপ দিবা। এই বিক্রিয়া যদি চাপ প্রয়োগ করো, তাহলে এই চাপটা আসলে কারা গ্রহণ করবে বলতো? এই যে গরিব, অ্যামোনিয়া, উৎপাদ, এরা গ্রহণ করবে। তাহলে এরা যদি গ্রহণ করে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে ঘুরে যাবে? বিক্রিয়া কিন্তু বাম দিক থেকে ডান দিকে ঘুরে যাবে। অর্থাৎ চাপ বৃদ্ধি জড়িত যে ফলাফলটা ছিল সেটা কিন্তু প্রশমিত হয়ে যাবে। তুমি যেখানে চাপ প্রয়োগ করেছো, এর এমন একটা রূপ নিবে তোমার মনেই হবে না যে তুমি এখানে চাপ প্রয়োগ করেছো। তাহলে বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন সময়ে যদি এই সাম্য অবস্থানে আমি চাপ প্রয়োগ করি, তাহলে সাম্যের অবস্থানটা ডান দিকে এমন ভাবে ঘুরে যাবে যেন চাপ বৃদ্ধি জড়িত ফলাফলটা প্রশমিত হবে। এবং যেহেতু বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে, সুতরাং বলতে পারি এই চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা কি হবে? সম্মুখমুখী বিক্রিয়া। ওকে, এবার যদি আমি এখানে চাপটাকে হ্রাস করে ফেলি, তাহলে চাপ বৃদ্ধি করলে যদি সামনের দিকে অগ্রসর হয়, চাপ হ্রাস করলে সাম্যের অবস্থান কি হবে? বাম দিকে ঘুরে যাবে। অর্থাৎ বিক্রিয়াটা ডান থেকে বাম দিকে আসবে, বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী বিক্রিয়া। এবং এই ক্ষেত্রে চাপ বৃদ্ধি জড়িত ফলাফলটা কি হবে? প্রশমিত হয়ে যাবে। আশা করি এই চাপের প্রভাবটা ভালো করে বুঝতে পেরেছে। চলো এবার ঘনমাত্রার যে প্রভাবটা আছে এই প্রভাবটা নিয়ে আমরা আলোচনা করব। এবার খেয়াল করো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যদি বিক্রিয়া করি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করলে সে আগের কথাই আমার অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। ওকে, এখন খেয়াল করে দেখো, আমি যদি ঘনমাত্রা কথা অর্থ কি? যে ঘন, কতটুকু ঘন। আমি যদি বিক্রিয়কে ঘনমাত্রাটা বাড়াই, মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা বাড়িয়ে দিই, নিঃসন্দেহে উৎপাদের পরিমাণটা কি হবে? বাড়তে থাকবে। দেখো আমি যদি চিন্তা করি যে এখানে এরকম 5টা নাইট্রোজেন, ধরো এখানে 5টা হাইড্রোজেন এরকম আছে, তাহলে আসলে বিষয়টা কি হবে? এখান থেকে একটা করে নাইট্রোজেন, একটা করে হাইড্রোজেন মিলে একটা করে অ্যামোনিয়া তৈরি হবে। এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা হাইড্রোজেন মিলে আরো একটা অ্যামোনিয়া তৈরি হবে। এখানে একটা হাইড্রোজেন নাইট্রোজেন মিলে আরো একটা অ্যামোনিয়া তৈরি হবে। এখানে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে আরো একটা অ্যামোনিয়া তৈরি হবে। দেখো এইদিকে উৎপাদের পরিমাণটা, বিক্রিয়কের পরিমাণটা কমছে, বাট উৎপাদের পরিমাণটা কিন্তু বাড়ছে। তাহলে তুমি যদি এখানে আরো বেশি করে বিক্রিয়ক যোগ করো, যত বেশি বিক্রিয়ক বা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা যোগ করবা, তত বেশি কি হবে? আমার এখানে অ্যামোনিয়া উৎপাদন হবে। অর্থাৎ বিক্রিয়াটা কি হবে? সম্মুখমুখী বিক্রিয়া হবে। তাহলে আমরা বলতে পারি
যে বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালীন সময়ে আমি যদি ঘনমাত্রার পরিমাণটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার উৎপাদের পরিমাণটা বাড়বে। আমি যদি ঘনমাত্রার পরিমাণটা কমিয়ে দিই তাহলে উৎপাদের পরিমাণটা কমে যাবে। খেয়াল করো, এখানে যদি উৎপাদের পরিমাণটা বাড়াই তাহলে এখানে কি হবে, বিক্রিয়কের পরিমাণটা বাড়িয়ে দিই, উৎপাদের পরিমাণটা কিন্তু বাড়বে। এখন বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসবে যখন বিক্রিয়া সাম্য অবস্থায় আসবে। আপাত দৃষ্টিতে মনে হবে কি যে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে, কিন্তু বিক্রিয়া কিন্তু বন্ধ নয়, বিক্রিয়া কিন্তু চলমান। অর্থাৎ এই উৎপাদ ভেঙে ভেঙে আবার কি হবে, বিক্রিয়কে পরিণত হবে। সো তুমি যদি এখান থেকে নাইট্রোজেনকে সরে ফেলো তাহলে কি হবে, বারবার নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপাদন পরিমাণটা বাড়তেই থাকবে। এখন তো বিক্রিয়া স্থল থেকে যদি বিক্রিয়কটাকে সরে নাও তাহলে কিন্তু উৎপাদন পরিমাণটা কমে যাবে, অর্থাৎ বিক্রিয়া তখন কি হবে, পশ্চাৎমুখী হবে। সো লাশ-হাতিলিয়ার বলেছিল যে তাপ, চাপ বা ঘনমাত্রা যে কোনো একটার যদি পরিবর্তন করা যায় তাহলে সাম্যের অবস্থান হয় ডান দিকে অথবা বাম দিকে সরে যাবে, হয় বিক্রিয়া সম্মুখমুখী হবে, না হলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। আশা করি তোমরা লাশ-হাতিলিয়ার নীতিটা বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।